সোনারপুর গ্রামে শিবপ্রসাদ নামে এক বয়স্ক বৃদ্ধ সপরিবারে বাস করতেন। শিবপ্রসাদ পেশায় ছিলেন শিক্ষক। কয়েক বছর হলো তিনি অবসর গ্রহণ করেছেন। এখন ওনার পেনশনের টাকাতেই সংসারের খরচ চলে। ওনার দুই ছেলে ছিল, বড় ছেলে রামলাল আর ছোট ছেলে বিনয়। বড় ছেলে রামলাল বিবাহিত, স্ত্রী দেবকী এবং তার ছেলে পাপ্পু। ছোট ছেলে বিনয় নিজের পড়াশোনা শেষ করে এখন চাকরির জন্য চেষ্টা করছে। পরিবারের সকলে মিলে মিশে খুব খুশিতেই ছিল। কিন্তু হঠাৎ করেই শিবপ্রসাদের মৃত্যু ঘটল। পরিবারে শোকের ছায়া নেমে এলো। কি গো, এখন কি করবে সেই বিষয়ে কিছু ভাবলে নাকি? আমি বলি কি, তুমি এক কাজ করো, বাবা যে টাকাগুলো তোমায় রাখতে দিয়েছিলেন সেই টাকা দিয়ে আমাদের জন্য সুন্দর একটা বাড়ি বানাও, আর বাকি টাকা দিয়ে তুমি একটা ব্যবসা শুরু করো, আর জমি জমাগুলো দু ভাইয়ের মধ্যে ভাগ করে নাও। তুমি ঠিকই বলেছ। বাবার যা জমি জায়গা টাকা পয়সা আছে তা তো ঠিকঠাক কাজে লাগাতে হবে। ভাবছি বাজারের পাশে যে জায়গাটা আছে সেখানে একটা বাড়ি করব, আর বাড়ির সঙ্গে লাগোয়া একটা দোকানও করব। একদিন সকালবেলা দেবকী বলল, সবাই তো এখন এখানে উপস্থিত আছে, তো আমার মনে হয় কি এবার জমি জায়গাগুলো ভাগ করে নেওয়া দরকার। তুমি কি বলো ঠাকুরপো? হ্যাঁ বৌদি, তোমরা যা ভালো বোঝো করো না। ওই দিন সন্ধেবেলায় সকলে এক জায়গায় উপস্থিত হলে রামলাল বলল, দেখ ভাই, আমি কি ভাবছিলাম, বাবার যা সম্পত্তি টম্পত্তি আছে তা আমরা দু ভাই মিলে ভাগ করে নি। বাড়ির সামনে যে বড় বড় জমিগুলো আছে ওগুলো সব তুই নিয়ে নে। আমি ওই বাজারে ছোট পাড়া যে জায়গাটা আছে ওটা নাই নিলাম। আমি বড় ভাই, তোর জন্য এইটুকু যদি না করতে পারি তাহলে আর কি হলো? কি রে, এ ব্যাপারে তোর কোনো বক্তব্য আছে নাকি? তাহলে বলে দে। আরে না না না, আমার কিছু বক্তব্য নেই। তুমি বড় দাদা, তুমি যেটা ভালো বুঝবে বলো, আমি সেটাই মেনে নেব। মা, আপনি যদি চান আমাদের সঙ্গে গিয়ে আমাদের বাড়িতে থাকতে পারেন, তাহলে আপনার ছেলের আর আমার ভালো লাগবে। না না বৌমা, এই বাড়ি ছেড়ে আমি কোথাও গিয়ে শান্তি পাবো না যে। তোমরা চিন্তা করো না, বিনয় আছে তো, আমার দেখাশোনা করবে। আরে তখন তুমি ওটা কি বললে? এত বড় সুযোগটা হাতছাড়া করে দিলে। নিজের জন্য ওই ছোট জমিটা আর ঠাকুরপোর জন্য বাড়ির সামনের ওই অত বড় জমিটা তুমি দিয়ে দিলে। এটা কেমন ভাগ হলো শুনি? তোমার ব্যাপারটা কি বলো তো? তোমার মাথায় নিশ্চয়ই অন্য কিছু ঘুরছে, তাই না? বাড়ির সামনে ওই বড় বড় জমিগুলো দেখতেই বড়, চাষবাস কিছুই করা যাবে না, বুঝেছো? আর বাজারের পাশে ওই জমিটা দেখতেই ছোট। কি দাম আছে জানো ওই জমিটার? আমি কি আর অত কাঁচা কাজ করি গো। জমি জমা সব ভাগ হয়ে যাওয়ার পর রামলাল তার পরিকল্পনা মতো 1 বছরের মধ্যে বাজারের মাঝে ওই ছোট্ট জমিটাই একটা সুন্দর বাড়ি তৈরি করলো। আর বাড়ির নিচের তলায় মুদিখানার জিনিসপত্রের সঙ্গে সঙ্গে কিছু কাঁচা আনাজপাতি নিয়েও বিক্রি করতে লাগলো। দেখ বাবা, অনেক দিন তো হলো, এবার তুই ওই চাকরি বাকরির আশা ছেড়ে দে। তুই বরং এক কাজ কর, তোর ভাগের জমিটুকুতে মন দিয়ে কঠোর পরিশ্রম করে চাষ কর, তাহলেও তুই সফল হবি। মায়ের কথাগুলি শোনার পর পরদিন সকালবেলায় বিনয় কোদাল নিয়ে ওই অনুর্বর জমি চাষ করার জন্য কোদাল হাতে নিয়ে রওনা হয়ে গেল। তারপর জমির সামনে গিয়ে ওই শুকনো খটখটে ফুটি ফাটা অনুর্বর জমিটার দিকে তাকিয়ে ও মনে মনে ভাবতে লাগলো, এটা তো একদমই অনুর্বর জমি, এটাতে কি চাষবাস করা যাবে? এইরূপ অনুর্বর জমি দেখার পরেও বিনয় হতাশ না হয়ে নিজের আত্মবিশ্বাসের সঙ্গে জমিটাকে খুঁড়তে শুরু করলো। আর 3-4 দিন ধরে লাগাতার কঠোর পরিশ্রম করে বিনয় পুরো জমিটাকে খুঁড়ে ফেলল। দেখতে দেখতে প্রায় 3 মাস কেটে গেল, আর বিনয়ের জমি ফসলে ভরে উঠল। সামান্য কিছু ফসল বিক্রি করে যা লাভ পেয়েছিল তার থেকে ও দুটো বলদ কিনেছে, যা দিয়ে আরো ভালো করে জমি চাষ করতে পারবে। বিনয় ধীরে ধীরে ওর জমির লাগোয়া আরো কিছু নতুন জমি কিনলো। এখন জমির পরিমাণ আগের থেকে বেড়েছে, তাই একার পক্ষে সমস্ত জমি চাষ করা আর সম্ভব হয়ে উঠছিল না। তাই গ্রামের কিছু মজদুর এখন ওর জমিতে কাজ করছে।
বছরের পর বছর ধরে যে জমিটা অনুর্বর হয়ে পড়েছিল, এমনকি যে জমিতে প্রায় চাষ করা অসম্ভব বলেই সকলে মনে করত, শুধুমাত্র বিনয়ের মনোবল, আত্মবিশ্বাস আর কঠিন পরিশ্রমের দ্বারাই আজ এই রুক্ষ সূক্ষ্ম অনুর্বর জমিটা সবুজ ফসলে ভরে উঠেছে। তাই গ্রামের কিছু লোকজন বিনয়ের প্রশংসা করতে লাগলো। দেখো দেখো দেখো, কঠোর পরিশ্রমের দ্বারা কিছুই অসম্ভব নয়। এই জমিটা দেখে কোনোদিন কেউ ভেবেছিল যে এটা সবুজ ফসলে ভরে যাবে? কি করেছে! উফ! গ্রামবাসীদের কাছ থেকে ছেলের প্রশংসা শুনে মায়ের মনটা আনন্দে ভরে উঠল। একদিন সকালবেলা বিনয় গরুর গাড়িতে বস্তা বোঝাই করে ফসল নিয়ে বিক্রি করার জন্য রওনা হয়ে গেল। পাইকারি বাজারে যাওয়ার জন্য সকলকেই বাজারের মাঝের রাস্তা দিয়ে যেতে হতো, তাই বিনয়ও বাজারের মাঝখান দিয়েই যাচ্ছিল। এমন সময় রামলালের নজর গেল বিনয়ের বস্তা ভর্তি গরুর গাড়িটার দিকে। এই দেখে ও খুব আশ্চর্য হলো আর মনে মনে ভাবতে লাগলো যে ও তো তার ভাইকে একটা অনুর্বর জমি দিয়েছিল, যে জমি থেকে কখনো ফসল উৎপাদন করা সম্ভবই নয়। তাহলে এত ফসলও কোথা থেকে নিয়ে আসছে? কিছুক্ষণের মধ্যেই বিনয় ওই আড়তদারের কাছে পৌঁছে গেল। আজ দোকানে যখন আমি ছিলাম তখন দেখলাম বিনয় গরুর গাড়িতে করে এক গাদা ফসল নিয়ে যাচ্ছে। এত ফসলও কিভাবে পেল? কিন্তু তুমি যে বলেছিলে ওটা অনুর্বর জমি, ওই জমিতে জীবনেও ফসল ফলবে না, তাহলে ওই জমিতেই এত ফসল হচ্ছে কি করে শুনি? অত উত্তেজিত হইও না, বুঝেছ? ঠান্ডা মাথায় সব কাজ করতে হবে। কালকেই আমি পাইকারি বাজারে গিয়ে খোঁজ খবর নেব ও এত ফসল কিভাবে নিয়ে আসছে, রহস্যটা কি। পরদিন সকালবেলা রামলাল আড়তদারের কাছে গিয়ে উপস্থিত হলো। নমস্কার কিশোর বাবু, ব্যবসাপত্র কেমন চলছে বলো? নমস্কার। হঠাৎ এই দিকে কি মনে করে? এই পাশের রাস্তা দিয়ে মধুপুর গ্রামে যাচ্ছিলাম আর কি। ভাবলাম একবার কিশোর বাবুর সঙ্গে দেখা করে যাই, অনেকদিন দেখা ফাঁকা হয়নি। হ্যাঁ, ব্যবসাপত্র ভালোই যাচ্ছে বলতে পারো। আর সত্যি কথা বলতে কি, তোমার ভাই যেদিন থেকে ফসল দেওয়া শুরু করেছে সেদিন থেকেই আমার ব্যবসার উন্নতি হওয়া শুরু হয়েছে। আর এখন ওই গ্রামের 1 নম্বর চাষি। আড়তদারের কাছ থেকে সমস্ত কিছু শোনার পরে রামলালের আর তর সইল না, তাই ও তাড়াতাড়ি বিনয়ের জমি দেখতে গেল। আর জমির সামনে উপস্থিত হয়ে সবুজে ভরা ফসল দেখে ও নিজের ভুল বুঝতে পারলো। মনে মনে ভাবতে লাগলো, এখন মনে হচ্ছে আমার ছোট ভাইয়ের সঙ্গে আমি খুব খারাপ কাজই করেছি। ও বেচারি খেটে খুঁটে কিভাবে কি করছে, না আমার ঠিক হয়নি। জানো, ওই অনুর্বর জমিটা ভাই খেটে খুঁটে এত সুন্দর করেছে, সবুজ ফসলে ভরে গেছে, দেখলে চোখ জুড়িয়ে যায়। আচ্ছা, তো এই ব্যাপার। তুমি বরং এক কাজ করো, কাল সকালে গিয়েই তোমার ভাইকে বুঝিয়ে সুঝিয়ে ওই জমিটা তোমার নামে লিখিয়ে নাও। চুপ করো, তোমাকে আর উল্টোপাল্টা বকতে হবে না। তোমার কথা শুনে আমি অনেক ভুলভাল করেছি। আজ নয়, কালকে আমি যাব ওর কাছে, কিন্তু জমি চাইতে নয়, ক্ষমা চাইতে। পরদিন সকালবেলা দেবকী আর পাপ্পুকে নিয়ে রামলাল বাড়িতে গেল। দেখ ভাই, বাবার জমি জায়গা ভাগ করার সময় আমি খুব অন্যায় কাজ করেছিলাম। বাজারের পাশে লাভজনক ওই জমিটা আমি নিজের জন্য রেখেছিলাম, আর তোকে কয়েকটা অনুর্বর জমি দিয়েছিলাম। কিন্তু ওই সময় তুই একটাও প্রতিবাদ করিসনি। ওই অনুর্বর জমিটা কঠোর পরিশ্রমের দ্বারা সবুজ ফসলে ভরিয়ে তুলেছিলি। আজ আমি অনুতপ্ত, আমাকে ক্ষমা করে দে। আরে দাদা, আমি তোমার ছোট ভাই, তুমি আমাকে ক্ষমা চেয়ে লজ্জা দিও না। যা ভুল হবার হয়ে গেছে, তুমি তো এর জন্য অনুতপ্ত। চলো না, আমরা নতুন করে আবার শুরু করি, দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে আরো ভালো করে ফসল বানাই। এত কিছু হওয়ার পরেও বিনয়ের কাছ থেকে এইরূপ উত্তর শোনার পরে রামলাল খুবই আনন্দিত হলো। তাই পরদিন থেকে আবার সকলে মিলে পূর্বের ন্যায় একসঙ্গেই থাকতে লাগলো। আর দু ভাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চাষ করার জন্য হাতে কোদাল নিয়ে রওনা হয়ে গেল। বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো
তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমাদের গল্পগুলি অবশ্যই লাইক আর শেয়ার করো। আর এইরকমই আরো সুন্দর সুন্দর গল্প যদি তোমরা দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেল চুকিটকিট বাংলা কার্টুনকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমাদের গল্পের নোটিফিকেশন যদি সবার আগে পেতে হয়, তাহলে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ।